মধ্যে দ্বিবন্ধন থাকে তখন তাকে বলি দ্বিবন্ধন। যখন দুইটা পরমাণুর মধ্যে তিনটা বন্ধন থাকে তখন তাকে আমরা বলি কি ত্রিবন্ধন। ঠিক আছে? কিন্তু দুইটা পরমাণুর মধ্যে কখনো চারটা বন্ধন সম্ভব? দুইটা পরমাণুর মধ্যে চারটা বন্ধন সম্ভব হবে না। তার মানে এম এবং এন এদের মধ্যে কখনো এরকম চারটা বন্ধন হবে না। তার মানে দুটি পরমাণু চারটি করে ইলেকট্রন কি করতে পারবে না, শেয়ার করতে পারবে না। কিন্তু এইটা মনে রাখবা, একটা পরমাণু চারটা পাঁচটা ছয়টা ইলেকট্রন শেয়ার করতে পারবে ভিন্ন ভিন্ন মানুষের সাথে। যেমন ফসফরাস পাঁচটা ক্লোরিনের সাথে কয়টা, পাঁচটা ক্লোরিনের সাথে কি করে, পাঁচটা ইলেকট্রন শেয়ার করে। কিন্তু আমি কথাটা কি বলছি, যে কোনো দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন শেয়ার করা সম্ভব? তিনটা ইলেকট্রন শেয়ার করা সম্ভব। কথা বুঝে গেছে? সমস্যা নেই তো? যে কোনো দুটি ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ কয়টি বন্ধন সম্ভব? তিনটা বন্ধন, অর্থাৎ তিনটা তিনটা ইলেকট্রন শেয়ার করা সম্ভব। কিন্তু একটা পরমাণু ভিন্ন ভিন্ন ব্যক্তিদের সাথে চারটা পাঁচটা ছয়টা সাতটাও কি করতে পারে, শেয়ার করতে পারে। সমস্যা নেই তো? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন একবার একটু জাস্ট বইয়ে রিডিং করে দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। চালু করতে হবে, ঠিক আছে? জাস্ট একবার একটু রিডিং করবা, কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলো। স্যার আমার কাছে হাজারি ও নাগের বই, এখন আমার বই তো খুঁজে পাইতেছি না আমি। তুমি তাহলে একটু ওদের কাছ থেকে ছবি নিয়ে নিও, ঠিক আছে? ঠিক কোভিডের আছে। বই গ্রুপে ছবি দিয়ে দিও যার কাছে আছে। কোভিডের বই আছে কারো কাছে নাকি আমি দিয়ে দিব? আমার কাছে আছে কবির স্যারের বই। তুই ছবি তুলে দিয়ে দিস। তাহলে আচ্ছা আমাদের মেসেজ গ্রুপ আছে, ওই গ্রুপে ছবি তুলে দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা। এরপরে আমাদের যেটা আছে দেখো, যোজ্যতা বন্ধন মতবাদ। বন্ধন মতবাদ, যেটাকে বলি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অথবা ভিবি। এটা হচ্ছে কোন পরমাণুর যোজনী বলতে আমরা কি বুঝি? কোন পরমাণুর যোজনী বলতে আমরা বুঝি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে সেইটাই কি তার যোজনী নির্দেশ করে। তাহলে যোজনী কি নির্দেশ করে? কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে, কোন শক্তি স্তরে? সর্বশেষ শক্তি স্তরে যতগুলা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? ওই মৌলের যোজনী বলা হয়। ঠিক আছে? তাহলে একটা পরমাণুর অযুগ্ম ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে এই ইলেকট্রনটা দ্বারা যখন সে কারোর সাথে যৌগ গঠন করবে বা বন্ধন গঠন করবে, তাহলে আরেকজনের কাছ থেকে সে আরেকটা ইলেকট্রন নেবে। তাহলে সেই ইলেকট্রনটাও যদি সেই একই দিকে ঘোরে, তাহলে তাদের মধ্যে কোনো বন্ধন গঠিত হবে না। তাহলে একটা ইলেকট্রন যেদিকে ঘুরবে, যার সাথে বন্ধন গঠন করবে, তার ইলেকট্রনটা কোন দিকে ঘুরতে হবে? তার বিপরীত দিকে। বিপরীতমুখী। ঠিক আছে? তাহলে একটা বিজোড় ইলেকট্রন আর একটা বিজোড় ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে, কিন্তু কিরকম স্পিন হওয়া লাগবে? স্পিন হওয়া লাগবে কি বিপরীত স্পিন। ঠিক আছে? তখন তাদের মধ্যে কি করে, সমযোজী বন্ধন গঠন করে। এটাই হচ্ছে যোজনী বন্ধন মতবাদ বা ভ্যালেন্স বন্ড থিওরি। মৌলের পরমাণুর বহিঃস্থ বিজোড় ইলেকট্রন সংখ্যা মৌলের যোজনী নির্দেশ করে। অণু গঠনকালে দুটি পরমাণু, তাহলে এই যে এই একটা পরমাণুর ইলেকট্রন, এই একটা পরমাণুর ইলেকট্রন, দুটি পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিন যুক্ত বিজোড় ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে, যাকে আমরা বলি যোজনী বন্ধন মতবাদ। ঠিক আছে? জি স্যার। আর
আণবিক অরবিটাল মতবাদ কি? মলিকুলার অরবিটাল থিওরি। দেখো আণবিক অরবিটাল মতবাদ। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন একটা বন্ধন গঠন করছে, তাই না? তাহলে বন্ধন গঠন করলে এই বন্ধনজোড় ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে আছে, এই অরবিটালকে বলা হয় আণবিক অরবিটাল। অর্থাৎ অণুর যেই অরবিটাল তাকে আমরা বলবো কি আণবিক অরবিটাল। এই অরবিটালটা কিভাবে তৈরি হয়? হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, ক্লোরিনের একটা ইলেকট্রন ছিল। হাইড্রোজেনের এস অরবিটাল এবং ক্লোরিনের পি অরবিটাল, এই দুইটা অরবিটাল একটার একটার সাথে কেমন ভাবে থাকে? উপরিস্থাপনীয়। তার মানে এই যে দেখো একটার মধ্যে আরেকটা কি করছে? ভেঙে গেছে, যার ফলে এই বন্ধনটা কি হয়? বেশ সুস্থিতি লাভ করে, তার মানে দৃঢ় হয়। তাহলে আণবিক অরবিটাল মতবাদ কাকে বলে? বন্ধন গঠনে অংশগ্রহণকারী পরমাণু যে অরবিটালে, এই যে অরবিটাল মানে যে অরবিটালে তার শেয়ারকৃত ইলেকট্রন থাকে, সে অরবিটাল পরস্পরের উপরিস্থাপনীয় বা অধিক্রমণ করে। এই যে একটা অরবিটাল আর একটা অরবিটালের সাথে কি হয়? উপরিস্থাপনীয় হয়েছে, এই যে, ঠিক আছে? যাতে দুটি নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র উৎপন্ন হয়। এই যে দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে কি করে? ইলেকট্রনটা থাকে, একে আণবিক অরবিটাল বলে। পারা যাবে? জি স্যার। তাহলে দেখো আণবিক অরবিটালের ক্ষেত্রে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। একটা মৌলের এস অরবিটাল অন্য আরেকটা মৌলের এস অরবিটাল তারা সামনাসামনি অধিক্রমণ করছে। তাহলে অধিক্রমণ করলে এই যে একটার মধ্যে আরেকটা কি করবে? ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে এস এস অধিক্রমণ। একটা মৌলের এস অরবিটাল আর একটা মৌলের পি অরবিটাল এরা অধিক্রমণ করবে। তাহলে এটাকে আমরা বলবো কি? এসপি অধিক্রমণ। একটা মৌলের পি অরবিটাল আর একটা মৌলের পি অরবিটাল এরা পরস্পর অধিক্রমণ করবে, তাহলে এটাকে আমরা বলবো পিপি অধিক্রমণ। ঠিক আছে? তাহলে এই সামনাসামনি অধিক্রমণ বা উপরিস্থাপন বা ধাক্কার ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি সিগমা বন্ধন। তাহলে সামনাসামনি অধিক্রমণ, উপরিস্থাপন বা ধাক্কার ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলি কি? সিগমা বন্ধন। ঠিক আছে? আর অধিক্রমণ যত বেশি হবে ওই বন্ধন তত কি হবে? দৃঢ় হবে বা কঠিন হবে। দুটি পরমাণুর অরবিটালের মধ্যে যত বেশি অধিক্রমণ গঠিত হয় তত ওই বন্ধনটা কি হবে? দৃঢ় হবে বা কঠিন হবে। সমস্যা আছে? কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। এরপরে আমরা পড়বো সিগমা বন্ধন। দেখো সিগমা বন্ধন কিন্তু অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে। অণু গঠনের সময় যে কোনো দুটি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, এই যে সামনাসামনি তিন জায়গায় কি হচ্ছে? সামনাসামনি অধিক্রমণ হচ্ছে। তাহলে সামনাসামনি যখন অধিক্রমণ হয় এই অধিক্রমণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলি কি? সিগমা বন্ধন। তাকে আমরা কি বন্ধন বলি? সিগমা বন্ধন। আর পাশাপাশি যদি অধিক্রমণ হয়, আমরা একটু পরে চিত্র এঁকে দেখবো পাশাপাশি অধিক্রমণ কি। অণু গঠনের সময় যে কোনো দুইটা অরবিটালের মধ্যে যদি পাশাপাশি অধিক্রমণ হয় তখন তাকে আমরা বলি কি বন্ধন? পাই বন্ধন। ঠিক আছে? আচ্ছা, বাপ দুনিয়ায় না আসলে ছেলের কোনোদিন দুনিয়ায় আসা সম্ভব? তাহলে না স্যার। সিগমা বন্ধন হচ্ছে বাপ। না স্যার। সিগমা বন্ধন হচ্ছে কি? বাপ। আর পাই বন্ধন হচ্ছে কি? ছেলে। তাহলে পরমাণুর মধ্যে আগে কাকে সৃষ্টি হওয়া লাগবে? সিগমা বন্ধন। সিগমা। সিগমা বন্ধন সৃষ্টি হওয়ার পরে পাই বন্ধন সৃষ্টি হবে। কিন্তু সিগমা বন্ধন সৃষ্টি না হয়ে কোনোদিন পাই বন্ধন সৃষ্টি হবে না। আর দুটি পরমাণুর মধ্যে, কয়টি পরমাণু? দুটি পরমাণুর মধ্যে অবশ্যই একটা থাকবে সিগমা বন্ধন। বাপ কয়টা থাকে? একটা না? তাহলে সিগমা বন্ধন থাকবে কয়টা? একটা। আর পাই বন্ধন একাধিক থাকতে পারে। ঠিক আছে? তাহলে দুটি পরমাণুর মধ্যে একটা থাকবে সিগমা বন্ধন আর বাকিগুলা কি থাকবে? পাই বন্ধন। ক্লিয়ার? তাহলে পাই বন্ধন কিভাবে সৃষ্টি হয়? পাশাপাশি অধিক্রমণ ফলে। দেখো আমরা একটা
অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন 1s2 2s2 2p x2 2p y1 2p z1। তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা অক্সিজেনে? 2টা। তাহলে O2 যখন গঠন করে O2, তখন একটা অক্সিজেনের 2p y অরবিটাল আর একটা অক্সিজেনের 2p y অরবিটাল কি করে সামনাসামনি অধিক্রমণ হয়। এই একটা অক্সিজেনের 2p y অরবিটাল, এই যে আরেকটা অক্সিজেনের 2p y অরবিটাল, দুইটাই কি 2p y, এইটাও 2p y। সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠন হয়েছে। আর 2p z অরবিটাল এই যে পাশে খাড়া অবস্থায় আছে, এই যে পাশে খাড়া অবস্থায় আছে, এরা কি করে এই যে পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠন করে। এই দুইটা দাগ জেড অরবিটালটা স্যার একটু বাঁকা হইব না? হ্যাঁ, জেড অক্ষ তো স্যার একটু যখন যখন তিনটা একসাথে দেই px py pz, তখন আমরা z কে একটু বাঁকা করে দেই, কিন্তু যখন দুইটা অরবিটাল দেই তখন আর আমরা বাঁকা করে দেই না। আসলে ওইটা বাঁকা না, চিত্রটা 3 ডাইমেনশনাল, বোঝানোর জন্য আমরা pz অরবিটালটা একটু বাঁকা করে দিই, ঠিক আছে? কিন্তু যখন দুইটা অরবিটাল থাকে তখন আর বাঁকা করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? মনে রাখবা এখানে কিন্তু পাই বন্ধন দুইটা না, পাই বন্ধন কয়টা? একটা। একটা। উপরেরটা নিচেরটা মিলায় কি একটা পাই বন্ধন, ঠিক আছে? তাহলে পাশাপাশি অধিক্রমণের ফলে কি হইলো? পাই বন্ধন গঠিত হইলো, ঠিক আছে? একটা কোশ্চেন হোমওয়ার্ক করবা, সেটা হচ্ছে পার্থক্য। কার কার মধ্যে পার্থক্য? সিগমা প্লাস পাই, এদের মধ্যে পার্থক্যটা সুন্দর মতো নোট করে আমাকে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? তাহলে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে করে ফেলবা। এরপরে কি ছিল বলো তো? একটু কোশ্চেন গুলা বলো, এরপরে কি কোশ্চেন আছে? এরপরে কোনো কোশ্চেন নাই? সিগমা ও পাই বন্ধনের পার্থক্য। হ্যাঁ, সিগমা পাইয়ের পার্থক্য তো হয়ে গেল, এটা তোমাদেরকে করে ফেলার জন্য বলা। সংকরণ স্যার এখন সংকরণ। সংকরণ, এসপি সংকরণের বিস্তারিত। আচ্ছা, তাহলে সংকরণটা কি জিনিস দেখো, আগে একটু আমি বলি। দেখো, বোরন, বেরিলিয়াম, কার্বন এর 1s2 2s2 1s2 2s2 2px1 1s2 2s2 2px1 2py1। তাহলে দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যোজনী বের করি কিভাবে? পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যতগুলা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে সেটাকে তার যোজনী নির্দেশ করে, তাই না? তাহলে এর সর্বশেষে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? নাই, তাহলে এর যোজনী কত? 0। এর অযুগ্ম ইলেকট্রন একটা, তাহলে এর যোজনী কত? 1। এর অযুগ্ম ইলেকট্রন 2টা, তাহলে এর যোজনী কত? 2। কিন্তু বাস্তবে ভুলে গেছে, এইটা বেরিলিয়াম, এইটা বোরন। বাস্তবে বেরিলিয়াম ক্লোরাইড গঠন করে, যেখানে বেরিলিয়ামের যোজনী আমরা কত দেখতেছি? 2। এটা বোরন টেট্রা ফ্লোরাইড গঠন করে, যেখানে বোরনের যোজনী দেখতেছি 3। এইটা CH4 মিথেন গঠন করে, যেখানে আমরা কার্বনের যোজনী দেখতেছি 4। কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলল না, কেন এমন হইলো দেখো। তাহলে বেরিলিয়ামের 1s2 2s 2px, এই 2s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 2p তে যাইতে পারে। বোরনেও সেম 1s2 2s 2px 2py, এই যে 2s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 2py তে যেতে পারে। কার্বনেও সেম 1s2 2s 2px 2py 2pz, এখানেও সেম একই রকম ভাবে 2s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 2pz অরবিটালে যাইতে পারে।
তাহলে দেখো এখন এ 2 যোজনী প্রদর্শন করে, এ 3 যোজনী প্রদর্শন করে, এ 4 যোজনী প্রদর্শন করে। তাহলে উত্তেজিত হয়ে একই শক্তি স্তরের অন্য আরেকটা অরবিটালে আমরা দেখলাম ইলেকট্রন যাইতে পারে। তার মানে এস অরবিটাল এবং পি অরবিটাল এদের মধ্যে শক্তির পার্থক্য কম। এদের মধ্যে কি শক্তির পার্থক্য কম। তাহলে একটা এস অরবিটাল একটা পি অরবিটালের সাথে কি করতে পারে? ইলেকট্রন শেয়ার করে তার অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করতে পারে। অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের সংখ্যা কি করতে পারে? বৃদ্ধি করতে পারে। তাহলে এটা কোন শক্তি স্তরে সম্ভব? সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তরের এস অরবিটাল এবং পি অরবিটাল এরা তো ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন দুটি অরবিটাল নিজেদের মধ্যে কি করে? পুনর্বিন্যাস হয়। দুটি অরবিটাল নিজেদের মধ্যে কি হয়? পুনর্বিন্যাস। তাহলে যোজ্যতা স্তরে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হয়ে নতুন অরবিটাল গঠন করে। তাহলে নতুন অরবিটাল গঠন করবে কয়টা? যতগুলা অযুগ্ম, যতগুলা অরবিটাল পুনর্বিন্যাস হবে ঠিক ততগুলাই নতুন অরবিটাল গঠন করবে। ভালো মতো মনে রাখবা। যদি 2টা অরবিটাল পুনর্বিন্যাস হয় তাহলে নতুন অরবিটাল উৎপন্ন করবে কয়টা? 2টা। যদি 3টা অরবিটালের পুনর্বিন্যাস হয় তাহলে নতুন অরবিটাল উৎপন্ন হবে কয়টা? 3টা। যদি 4টে অরবিটালের পুনর্বিন্যাস হয় তাহলে নতুন অরবিটাল উৎপন্ন হবে কয়টা? 4টা। তাহলে লাভটা কি হলো? 2টা অরবিটাল পুনর্বিন্যাস হয়ে নতুন যে 2টা অরবিটাল গঠন করে এদের মধ্যে কোনো শক্তির পার্থক্য থাকে না। আর এদের মধ্যে কি থাকে? শক্তির পার্থক্য থাকে। 3টা অরবিটাল পুনর্বিন্যাস হয়ে নতুন অরবিটাল গঠন করে 3টা। তাহলে এদের মধ্যে কোনো শক্তির পার্থক্য থাকে না। আর এদের মধ্যে কি থাকে? শক্তির পার্থক্য থাকে। 4টা অরবিটাল মিলে নতুন অরবিটাল গঠন করতেছে 4টা। এই 4টা অরবিটালের মধ্যে কি থাকে না? শক্তির কোনো পার্থক্য থাকে না। এদের মধ্যে কি থাকে? শক্তির পার্থক্য থাকে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে নতুন অরবিটাল গঠন করে এইগুলাকেই বলা হয় কি? সংকর অরবিটাল। তাহলে কোন পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হয়ে সমশক্তি সম্পন্ন ও সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক নতুন অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে আমরা বলবো কি? সংকরণ। কথা বোঝা গেছে? সংকরণের সংজ্ঞা বুঝতে পারছো? তাহলে সংকরণ কি জি জিনিস? স্যার। কোন পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল গঠন করার প্রক্রিয়াকেই আমরা কি বলবো? সংকরণ বা হাইব্রিডাইজেশন। তাহলে সংকরণ কয় প্রকার? সংকরণ অসংখ্য প্রকার। sp সংকরণ আছে, sp2 সংকরণ আছে, sp3 সংকরণ আছে, sp3d সংকরণ আছে, আবার sp3d2 সংকরণ আছে, আবার d2sp3 সংকরণ আছে। এরকম বিভিন্ন ধরনের সংকরণ আছে। তবে আমাদের ইন্টারমিডিয়েটের বেসিক হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে sp, sp2, sp3। এই তিনটাই হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয়। ক্লিয়ার? তাহলে আমাদের সংকরণ হয়ে গেল। আমরা এবার হেডলাইন দিব sp সংকরণ। তাহলে দেখো sp সংকরণ কোন পরমাণুর যোজ্যতা স্তরে একটি s অরবিটাল ও একটি p অরবিটাল, তাহলে একটা s আর একটা p নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হয়ে নতুন যে 2টি অরবিটাল গঠন করে। এই নতুন 2টি অরবিটাল কেমন? সমশক্তি সম্পন্ন। ঠিক আছে? তাহলে তাদেরকে আমরা কি বলবো? sp সংকর অরবিটাল। ঠিক আছে? তাহলে sp সংকরণ হইলে যৌগের আকৃতি কেমন হবে? যৌগের আকৃতি হবে সরল রৈখিক। সরল রৈখিক। বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ 180। 80 ডিগ্রি। যৌগের আকৃতি হবে সরলরৈখিক, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেরিলিয়াম ক্লোরাইড। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি? বেরিলিয়াম ক্লোরাইড। আর আমরা গঠনের ব্যাখ্যাটা করব। তাহলে
আচ্ছা, sp সংকরণটা কি বোঝা গেল? তাহলে sp সংকরণ কি? সমশক্তি সম্পূর্ণ একটা s অরবিটাল, একটা p অরবিটাল নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস হয়ে নতুন সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, তার মানে নতুন ২ টা অরবিটাল গঠন করবে। এই নতুন ২ টা অরবিটালকে আমরা বলব কি? sp সংকর অরবিটাল। যাদের আকৃতি কেমন? সরলরৈখিক, বন্ধন কোণ ১৮০ ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেরিলিয়াম ক্লোরাইড। এটুকু পর্যন্ত প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো গঠনটা দেখি আমরা। বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s1 2p x1। তাহলে 1s2 2sp 1 2sp 1। এই যে s অরবিটাল এবং p অরবিটাল নিজেদের মধ্যে তাহলে ২টা sp সংকর অরবিটাল উৎপন্ন করছে। এই 2 দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বিতীয় শক্তি স্তর। আর এই 1 দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো এই অরবিটালে একটা ইলেকট্রন ছিল অযুগ্ম, এই অরবিটালে একটা ইলেকট্রন ছিল অযুগ্ম। সেই অযুগ্ম ইলেকট্রন 2টা বোঝানো হয়েছে। ঠিক আছে? যুক্ত হয়েছে কার সাথে? ক্লোরিনের সাথে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 স্যার হালকা 3s। একটু ঝাপসাইতেছে, একটু ক্যামেরাটা একটু নাড়া। এখন ঠিক আছে? ঠিকই তো আছে। হ্যাঁ স্যার। 3px2 3py2 3pz1। তাহলে দেখো এই 2টা সংকর অরবিটাল 2টা ক্লোরিনের 3pz অরবিটালের সাথে বন্ধন গঠন করে। ঠিক আছে? তাহলে সংকরণটা কিভাবে হয় দেখো। প্রথমে বেরিলিয়ামের একটা s অরবিটাল বেরিলিয়ামের একটা p অরবিটালের সাথে পুনর্বিন্যাস হবে। এই যে পুনর্বিন্যাস হইলো, হয়ে দেখো সংকর অরবিটালের গঠন কেমন একটু আগে এটা দেখাই নিই। এই যে সংকর অরবিটাল হচ্ছে এরকম। একটা লোব থাকবে, একটা ছোট্ট লেজের মতো থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেরিলিয়ামের একটি s অরবিটাল। এটা হচ্ছে বেরিলিয়াম এর একটি p অরবিটাল। ঠিক আছে? তাহলে এই একটা সংকর অরবিটাল, এই যে বেরিলিয়ামের আরেকটা সংকর অরবিটাল। এটা হচ্ছে বেরিলিয়াম এর 2টি sp সংকর অরবিটাল। তাহলে এই 2টা সংকর অরবিটাল 2টা ক্লোরিনের CpZ অরবিটালের সাথে কি করবে? বন্ধন গঠন করবে। তাহলে এই যে দেখো বেরিলিয়ামের 2টা সংকর অরবিটাল। ঠিক আছে? এই যে ক্লোরিনের 2টা 3pZ অরবিটাল। ক্লোরিন 2টি ক্লোরিন এর 2টি 3pZ অরবিটাল। বেরিলিয়াম এর 2টি sp সংকর অরবিটাল। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই বেরিলিয়ামের সংকর অরবিটাল। এই পাশে একটা ক্লোরিন,